আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদের অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই। কখনো সরেজমিন, কখনো ভুক্তভোগী ভাই বোনেরা টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় এসে থাকে। আজকে একটি বিষয় নিয়ে আমরা আহ, সরাসরি এক বোনের মুখোমুখি হচ্ছি। ঢাকা থেকে ছুটে আসা একজন গার্মেন্টস কর্মী। আমরা সেই বোনটির মুখে পরিচয়টি জানব এবং কোথায় তিনি চাকরি করতেন আমরা সেই প্রতিষ্ঠানের নামটাও জানবো। আপু একটু পরিচয় দেন, পরিচয় দেন। নাম আসসালামু আলাইকুম। নাম হচ্ছে লিপি, আর জব করি হচ্ছে জামুর মুচিপাড়া BNM গার্মেন্টস। তো আপনাদের ফোনে তো অনেক কথাই বলেছেন, অনেক কান্নাকাটি করেছেন। কি হয়েছে আপনার গার্মেন্টসে চাকরি করা অবস্থায়? অনেক অনিয়মের কথাই তো আমরা জানি, কিন্তু কেউ তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, তারা নিজেরাই প্রতিবাদ করে, তাদের অধিকার আদায় করে। তো আপনি যেহেতু আসছেন, কি হয়েছে একটু বলেন আপু। প্রতিবাদ আসলে ওইভাবে কেউ করে টিকে থাকতে পারে না বা প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে গেলেও ভয়ভীতির সম্মুখীন হয়। আর যখন একটা মানুষ প্রতিবাদ বিচার দেয়, প্রতিবাদ করতে যায়, তখন তার অস্তিত্বই থাকে না ওই গার্মেন্টসে। যেমনটা আমার হয়েছে। আমি বিগত 2 মাস যাবৎ ওইখানে চাকরি করতেছি। 2 মাস হয় নাই, 2 মাসের কম। পরে হচ্ছে আমি একটা পেশায় নিয়োজিত ছিলাম। পেশাটা হচ্ছে সেকশন অ্যাডমিন। পরে মানে পদবিটা ছিল ক্লিনার সুপারভাইজার। তো ওইখান থেকে হচ্ছে ক্লিনার সুপারভাইজারের মূলত দায়িত্ব থাকে ক্লিনারগুলো কাজ করতেছে কিনা সেটা দেখাশোনা করা। এটা থাকে হচ্ছে ক্লিনার সুপারভাইজারের কাজ। যদি পর্যাপ্ত পরিমাণে ক্লিনার না থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ কাজটা হবে কিভাবে? ম্যানেজমেন্ট যদি পর্যাপ্ত পরিমাণ ক্লিনার না দিয়ে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার চায়, পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, এটা আসলে কেউই করতে পারবে না। আমাদের ওইখানে পুরো বিল্ডিংটা হচ্ছে 8 তলা। ওইখানে ক্লিনার আছে মাত্র 10 জন। 8 তলা বিল্ডিংয়ে সুইপার আছে, মহিলা সুইপার মাত্র 1 জন। সেখানে তারা শিডিউল দিয়েছে, মানে পুরো আটতলার হ্যাঁ ভিতরে একজন সুইপার? হ্যাঁ, আচ্ছা। মহিলা সুইপার, মহিলা ওয়াশরুমের জন্য। সেখানে তারা শিডিউল দিয়েছে দিনে 4 বার পরিষ্কার করতে হবে, অথচ তারা সপ্তাহে একটা করে হারপিক দিচ্ছে। একটা হারপিক, একটা ব্লিচিং পাউডার, একটা হারপিক পাউডার। তো একটা হারপিকে কিভাবে একটা সপ্তাহ এই 8 তলা ভবনের যায় এবং 4 বার ধুয়ে যায়? আর একটা মানুষের পক্ষে কিভাবেই 4 বার ওয়াশরুমে নিচতলা থেকে শুরু করে 8 তলা পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়? পরে একবার ধুইতে ধুইতেই তার লাঞ্চ টাইম পুরো শেষ হয়ে যায়। পরে মানে একটা ক্লিনারকে, অর্থাৎ বাংলায় যেটাকে বুয়া বলে, ওনাকে 4টা লাইন দিয়ে রাখছে। 4টা লাইন তার নিজের দায়িত্বে, সাথে 2-3টা রুম, সিঁড়ি, আর ফ্লোরের সামনের যে করিডোর, এগুলো সব তাকে দিয়ে রাখছে। এক কথায় একটা লাইনে একটা লোকের প্রয়োজন হয়। এখানের যে HR ম্যানেজারের নেতৃত্বে যে এগুলা ছিল, উনি যে অ্যাডমিন সেকশনের বস, উনি এখানে পর্যাপ্ত পরিমাণ লোক দিচ্ছে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ চাচ্ছে। তো পর্যাপ্ত পরিমাণ কাজ যখনই চাচ্ছে তখনই এই লোকগুলো দিতে পারতেছে না। আর এই লোকগুলো যখন দিতে পারতেছে না, তখন তাদের পরিবর্তে আমি যে তাদেরকে দেখাশোনা করতেছি, নামটা হচ্ছে আমার, আমি কোনো মানে কাজের ডেভেলপ করতে পারতেছি না, কাজের কোনো বেনিফিট আমাকে দিয়ে তারা পাচ্ছে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, উনি আমাকে পর্যাপ্ত পরিমাণ লোক দেয় নাই, পর্যাপ্ত পরিমাণ বেনিফিট
কিভাবে পাবে? পরে যখনই পর্যাপ্ত পরিমাণ বেনিফিট পাচ্ছে না, আমি যখন উত্তর দিলাম যে লোক আছে এইটা, আপনি এত কাজ 30 জনের কাজ যদি 3 জনকে দিয়ে করাইতে চান, আপনি তো সেটা পারবেন না, আর আমিও সেটা পারবো না। পরে উনি আমাকে কথায় কথায় বলতেছে যে লোক আর বাড়ানো যাবে না, পারলে করেন, না পারলে চলে যান। আপনাকে চলে যেতে হবে, আপনাকে রাখবে না, আপনার কাজে কোম্পানি খুশি না। কিন্তু মানে পারার মতো ব্যবস্থাটা তো উনি করে দেয় নাই, উনি লোকও দেয় নাই, মানে কোম্পানির কাছে উনি একটা খাস চামচা হয়ে গেছে আর কি। কে সেই লোক? এইচআর ম্যানেজার। এইচআর ম্যানেজার, তার নামটা হ্যাঁ। কি? তার নাম হচ্ছে আলিউল কবির। আনোয়ার কবির। তিনি মানে আপনাদের গার্মেন্টস যে সেক্টরে যে যে কর্মচারীগুলা যে যে সেক্টরে প্রয়োজন, জি। সেই পর্যাপ্ত লোকগুলা নিয়োগ না দিয়েই হুম। মানে আপনাদের উপর পর্যাপ্ত জুলুম পরিমাণ করে। কাজ চাচ্ছে, আচ্ছা আচ্ছা পর্যাপ্ত পরিমাণ কাজ আমাদের কাছে চাচ্ছে। আচ্ছা আর এক কথায় যেটাকে বলে দাসত্ব শ্রম, যেটা একটা মানুষ যখন 8 ঘন্টা ডিউটি করে, তার পরবর্তী ডিউটিটা তার ওভার টাইম হিসেবে ধরা হয়। এখানে উনি 8.5 ঘন্টা, আচ্ছা 8.5 ঘন্টা হচ্ছে মানুষকে জেনারেল ডিউটি হিসাবে দিচ্ছে, আধা ঘন্টা ওভার টাইম তাদেরকে দেয় না। আর আমার ফিক্সড বেতন 18,000 টাকা মাসে বেতন দিয়া আমাকে 16 ঘন্টা ডিউটি করায়, সকাল 7:30টা থেকে রাতের 11টা। আচ্ছা 16 ঘন্টা ডিউটি। হ্যাঁ, অথচ ডিউটি কয় ঘন্টা করার কথা? ডিউটি করার কথা 8 থেকে 10 ঘন্টা। অতিরিক্ত যে ডিউটি করে সেটার আলাদা না, পারিশ্রমিক দেন? কোনো কিছুই দেয় না, কোনো কিছুই দেয় না। এবং যদি একদিন ছুটির জন্য যাওয়া হয় তাও দেয় না। এবং আমাকে বলছে যে ছুটির শেষে আমি যেন লোকজন চলে যাওয়ার পরে জানালা দরজা বন্ধ আছে কিনা সেটা ইনশিওর করে বের হই। তো যখনই আমি বলছি যে আমি পারবো না, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমার তো সম্ভব না যে লোকজন সব চলে যাবে তারপরে ওনার জানালা দরজা আমি বন্ধ করতে যাব। আর এটা তো একটা মেয়ে হিসেবে সবসময় রিস্ক, যখন ফ্লোরের লোকজন নাই তখন একটা মেয়ে ওইখানে ঢুকবেই বা কিভাবে, তার জানালা দরজা ইনশিওর করার জন্য। আর এই কাজটা তো সিকিউরিটি, এই কাজটা কেন একজন ক্লিনার সুপারভাইজারকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানে প্রতিটা মানুষের কাছে আমার প্রশ্ন, প্রতিটা জায়গা, প্রতিটা প্লেস, প্রতিটা প্রশাসন, বিজিএম এর কাছে পর্যন্ত আমার প্রশ্ন যে কেন আমাকে এই কথাটা বলা হয়েছে। শুধু নট অনলি এই কথা, উনি ওনার প্রয়োজন মতো শ্রমিক নিবে, ওনার প্রয়োজন মতো শ্রমিক বের করে দিবে, ওনার বের না করলে মানে পছন্দ না হইলেই শ্রমিক বের করে দিবে, দোহাই একটা দিবে কাজ ভালো হচ্ছে না। কাজ ভালো হওয়ার ব্যবস্থাটা তো করে দিতে হবে। মানে তরকারিটা যদি আমাকে কেউ দেয়, তরকারি রান্না করার জিনিস যদি আমাকে না দেয়, তাহলে আমি রান্নাটা করবো কিভাবে? আর তখন একটা মানুষ খেতে যে যে বলবে তরকারি ভালো হয়নি, তখন তো আমাকে বলতেই হবে যে ভালো হওয়ার মতো তো কোনো কিছুই আপনি দেন না। এই কথাটা যখনই বলতে যাচ্ছি তখনই উনি বলতেছে আপনার কত বড় সাহস, আপনি কার সঙ্গে কথা বলতে আসছেন? আপনি জানেন আপনাকে এত বড় সাহস কে দিচ্ছে? আপনাকে আমি যখন তখন বের করে দিতে পারি, যখন তখন গলা কেটে বিএনএম কেটে আপনার মাথা লাগিয়ে দিতে পারে। আপনি পরবর্তীতে মানে মেরে ফেলার হুমকিও দেয়া থাকে? হ্যাঁ, শুধু মেরে ফেলার হুমকিও দেয় না, কর্মচারীদেরকে ধরে ধরে মারাও হয়। আমরা দেখতে পাচ্ছি যে আপনি এ ব্যাপারে অভিযোগও দিয়েছেন। কোনো স্বজনকে কোনো এই একটু দেখান তো, আপনার হাতে অভিযোগগুলো দেখান, এদিক করেন, ধরেন সোজা করেন এদিকে। আমরা আমি কোন 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 থানায় অভিযোগ দিয়েছিলাম, আমি ওইদিকেই যাচ্ছি। জি। তো মানে আমাকে যখন এইভাবে হুমকি ধামকি দেওয়া হয়, তারপরে হচ্ছে আমি থানাতে অভিযোগ করি, সাভার থানা, এসআই রাজীবের আন্ডারে। আচ্ছা পরে আমি যখন আমি অভিযোগটা কি লিখছি আমি একটু পড়ে শোনাচ্ছি। যথাবিধ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, আমি বিগত 2 মাস যাবৎ
সাভার মডেল থানাধীন হেমায়তপুর জামুন মুচিপাড়া পদ্মার মোড় বিএনএম গার্মেন্টসে ক্লিনার সুপারভাইজার পদে চাকরি করিয়া আসি। বিবাদী মোহাম্মদ আলিউল কবির এইচআর ম্যানেজার পদে চাকরি করে এবং বিবাদী বিভিন্ন সময় আমাকে নানাভাবে গার্মেন্টসে চাকরির সূত্র ধরে কাজের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। এমত অবস্থায় গত 21/8/24 তারিখে আমি একটি লিখিত অভিযোগ সাভার মডেল থানায় দায়ের করি। বিবাদী অভিযোগের বিষয়ে জানতে পেরে অদ্য 27/8/24 তারিখে আমাকে তার অফিস রুমের সামনে ডেকে আমার গলা কেটে হত্যার হুমকি দেয়। এটা ছিল আমার দ্বিতীয় অভিযোগ। আর আমার প্রথম অভিযোগটা ছিল হচ্ছে গার্মেন্টসে এইচআর ম্যানেজার পদে চাকরি করে এবং বিবাদী বিভিন্ন সময় আমাকে নানাভাবে গার্মেন্টসের চাকরির সূত্র ধরে কাজের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। এক কথায় মেন্টালি টর্চার, মানসিক প্রেশার ক্রিয়েট করা হয় আমার উপরে। আচ্ছা, এতে সবকিছু মিলিয়ে মানে এখন আপনার বর্তমান অবস্থা কি? আপনি এই যে অভিযোগ করলেন কিংবা আমি কোনো বিচার পাইনি এবং প্রথম অভিযোগটা আমি যখন করছি, প্রথম অভিযোগটা করার পরে হচ্ছে উনি ক্ষুব্ধ হয়ে আমাকে এই হত্যার হুমকিটা দিচ্ছে এবং যখন আমি অভিযোগ দিছি এসআই এসে যখন তো যখন আচ্ছা, এই যে আপনার জানালা বন্ধের বিষয়ে যে কথাটা বললেন, একটা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য কিংবা ঝড় বৃষ্টি আসতে পারে প্রতিষ্ঠানে, হয়তো বাতাস কিংবা বৃষ্টি, যেহেতু দামি মেশিন থাকে, তো সেই ক্ষেত্রে সেই জানালা বন্ধের ব্যাপারে আপনি অন্য কারো সহযোগিতা নিয়ে সেই জানালা বন্ধটা দায়িত্বটা নিতেন। প্রথম কথা হচ্ছে জানালা দরজা বন্ধ করার দায়িত্ব আমার না, একজন ক্লিনারের সুপারভাইজারের দায়িত্ব থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটা দেখার জন্য। সিকিউরিটির দায়িত্ব থাকে জানালা দরজা ইনশিওর করা, ভিতর থেকে মাল চুরি হচ্ছে কিনা ওটা দেখা। এটা হলো প্রথম প্রশ্ন। তারপরেও আমি ওনাকে বলেছিলাম ফ্লোর চলাকালীন সময় যদি আপনি বলেন জানালা দরজা বন্ধ করার কথা আমি করে দিতে পারবো, কিন্তু উনি আমাকে ইন্ডিভিজুয়ালি প্রপোজটা করছে হচ্ছে যখন লোকজন চলে যাবে, ছুটি হয়ে গেলে, যখন কোনো ম্যান পাওয়ার ফ্যাক্টরিতে থাকবে না, তখন জানালা দরজা বন্ধ করে ওটা চেক করে আমাকে বের হইতে হবে। তাহলে তো এখান থেকে ধরে নেওয়াই যায় যে তার ব্যক্তিগত কোনো খারাপ উদ্দেশ্য ছিল যার কারণে সে আমাকে এই কথাটা বলছে, যে কারণে আপনি সেটা, এজন্যই আমি সেটা রাজি হইনি। আর আমি সেটা রাজি কেনই বা হতে যাব? আমি একজন ক্লিনার সুপারভাইজার, আমাকে দিয়ে চেকারের দায়িত্ব পালন করাচ্ছে, আমাকে দিয়ে ক্লিনিং এর দায়িত্ব পালন করাচ্ছে, তারপরে আমাকে রান্না করতে বলতেছে। কেন আমি এতগুলো করতে যাব? কোম্পানির যদি দরকার হয় কোম্পানি রান্নার জন্য বাবুর্চি নিতে পারে। আমি মানুষ একজন, অন্য অন্য জায়গায় ফ্লোরে ফ্লোরে চেকার থাকে, পর্যাপ্ত অন্য কিছু না থাকলেও পর্যাপ্ত পরিমাণে ক্লিনার থাকে, পর্যাপ্ত পরিমাণে ফায়ার অ্যালার্ম সুইচ থাকে, আগুন নেভানোর ব্যবস্থাটা পর্যাপ্ত পরিমাণ থাকে, ওখানে কিছুই নেই। তো গার্মেন্টসের ভিতরে কিছু অনিয়ম এইগুলো একটু বলেন তো। গার্মেন্টসটা আসলে শুধু আপনাদের উপরে নির্যাতন নাকি একটা ফ্যাক্টরির যে প্রোটেকশনগুলো থাকে, বাড়তি প্রোটেকশন, সেই ব্যাপারে একটু বলেন। নিরাপত্তা এবং প্রোটেকশন এর ব্যাপারে একটু বলেন। নিরাপত্তার কথা বলতে গেলে ওখানে কোনো নিরাপত্তাই নেই। ঊর্ধ্বতন কর্মকর্তা মিটিংয়ে মাঝে মাঝে বলে আমাদের কাছে এসো, কিন্তু যখন ওনার কাছে যাওয়া হয় তখন বলে এইচআর ম্যানেজার যেটা বলবে সেটাই। আর এইচআর ম্যানেজার এই সুযোগটা পেয়েই তার সাধ্য মতো এমনভাবে এটা করে মনে হয় যেন কোম্পানিটা তার নিজে। ঠিক আছে, ওইখানে শ্রমিকদের কোনো নিরাপত্তাই নাই। যে কোনো সময় 11,000-1200 মা বোন সেখানে আছে, তাদের জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। কারণ একটা ফ্যাক্টরিতে পর্যাপ্ত পরিমাণ আগুন নেভানোর ব্যবস্থা থাকে, ফায়ার অ্যালার্ম সুইচ থাকে, অগ্নি দুর্ঘটনা ঘটলে যাতে মানুষ বের হয়ে যাইতে পারে। সেখানে কোনো ফায়ার অ্যালার্ম সুইচ নাই, কোনো আগুন নেভানোর ব্যবস্থা।
ওইখানে মানুষ যে পানিটা খাচ্ছে, পানির অপর নাম তো জীবন। পানি ছাড়া তো মানুষের জীবন আসলে অচল। সে পানিটা বিশুদ্ধ না, পানিটা দূষিত। অপরদিকে গার্মেন্টসের যে অফিসার লেভেলের লোকজনগুলো আছে তাদেরকে কেনা পানি খাওয়ানো হচ্ছে এবং শ্রমিকদেরকে খাওয়ানো হচ্ছে ওই দূষিত পানিটা। ট্যাঙ্কির পানি খাওয়ায়, ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ ময়লা জমে আছে এবং হচ্ছে যে ফিল্টার, ওই ফিল্টারটা নষ্ট, ফিল্টার একটা লাগাই রাখছে তবে ফিল্টার নষ্ট। মানুষকে বলা হচ্ছে ফিল্টারের পানি, কিন্তু পানিটা বিভিন্ন সময় ময়লা দেখা যায়। যে বোতলে পানি দেওয়া হয় ওইখানে তো ক্লোরোফ্লোরের ফিল্টার নাই, ক্লোরোফ্লোরের ফিল্টার নাই। এখানে সরাসরি ট্যাঙ্কির পানিটা খেতে হচ্ছে। হ্যাঁ, ট্যাঙ্কির পানিটা হচ্ছে বড় বোতলে করে, এই যে এরকম বোতলে করে আনা হয়, এরকম বোতলে করে এনে এইভাবেই সেটেল করে দেওয়া হয়। তো বোতল অনেক সময়। আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু প্লিজ যদি বলতেন। আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি মাগুরা থেকে, এইচএসসিও দিয়েছি মাগুরা থেকে। মাগুরা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ইন্টারমিডিয়েট। আর এইচএসসি ছিল মাগুরা গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে। আর অনার্স করেছি ঢাকা গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে। অনার্স রানিং ৪র্থ বর্ষের স্টুডেন্ট আমি। তো আমরা যে বোনের কথা শুনছি একজন শিক্ষার্থী যার কর্মজীবনে একটি গার্মেন্টসে চাকরি করতে গিয়ে অনেক বড় একটি হোঁচট খেয়েছে, যেটি প্রতিবাদ করার সাহস অনেকেই পায় না। অনেকে স্বামী পরিত্যক্ত অবস্থায় কিংবা অনেক অসহায় গরিব ঘরের মেয়ে ছেলে গার্মেন্টসে চাকরি করে যারা প্রতিবাদ শব্দটির সাথেই সম্পৃক্ত না। কিন্তু একজন শিক্ষার্থী, একজন অনার্সের একজন শিক্ষার্থী যিনি দেশের এই পরিস্থিতিতে প্রতিবাদ করার এই তো সময় এসেছে ঢাকা থেকে, আমরা সেই বোনের কথা শুনলাম। আমরা সরাসরি সেই গার্মেন্টসে যাব। গার্মেন্টস প্রতিষ্ঠানের নামটি যেন কি আপু? জামর মুচিপাড়া বিএনএম গার্মেন্টস। বিএনএম গার্মেন্টস, জামর মুচিপাড়া। আমরা এটা কোন থানার আওতায় পড়ছে? এটা সাভার থানার আওতায় পড়ছে। এবং এই অনিয়ম দুর্নীতি এরকম প্রেসার ক্রিয়েট করার কারণে আমি সাভার থানায় যখন অভিযোগ দিয়েছি, এসআই আমাকে বলছে এখানে আমাদের কিছু করার নাই। প্রথম অভিযোগের ভিত্তিতে বলছে এখানে আমার কিছু করার নাই। দ্বিতীয় যখন আমাকে যখন হত্যার হুমকি দিল তখন আমি আরেকটা অভিযোগ করেছি। তখন এসআই বলছে যে হ্যাঁ এখন আমরা সমাধানে বসছি। দ্বিতীয় যখন অভিযোগ দিলাম উনি এসে বলছে একটা মানুষ আমাকে হত্যার হুমকি দিছে আর এসআই হচ্ছে সমাধানের জন্য। তাহলে এসআই পার্সোনাল বেনিফিটটা কি, এটা হচ্ছে আমার জানতে চাই। আসলে এত বড় একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ব্যাপারে হয়তো সেই সাব ইন্সপেক্টর হয়তো কোনো জবাবদিহিতা করার সাহস পায়নি। এটিকে এই যে আন্দোলন চলমান এর মধ্যে না কতদিন আগের আপনার অভিযোগ? আমার দ্বিতীয় অভিযোগ ছিল হচ্ছে যদিও কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে দেশের যে উত্তাল অবস্থা, সেই উত্তাল অবস্থার মধ্যে প্রশাসনের কিন্তু অনেক কাজই আসলে করা সম্ভব হয়নি। আমরা সেই কোটা আন্দোলনের সময়টাকে না একটু আমরা এটা দেখবো, একটু তারিখ। না কোটা আন্দোলনের সময় না, আমার প্রথম অভিযোগটা ছিল 21 তারিখ, দ্বিতীয় অভিযোগটা ছিল হচ্ছে 27 তারিখ। 27 ওই সময় না, তাই না? উনি যার সঙ্গে হচ্ছে আমার ঝামেলা চলতেছিল, অর্থাৎ আমার বস, ওনাকে ডেকে এনে আমাকে একটা সরি বলে দিতে চাই। তো আমি বলছি যখন সরি বলতে চাইছে তখন আমি এই সমাধানে যাইনি। কারণ আমি বলছি যে যেখানে আমার জীবন নাশের হুমকি সেখানে একটা সরিতে কেন সমাধান হতে পারে, আর কেন আমি এই অভিযোগটা উইথড্র করব। সবাইকে ধন্যবাদ। আমরা দ্বিতীয় পর্বে যাব সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ব্যক্তি তার নিজের সুবিধার বাইরে হলেই অনেকভাবে অনেককে লাঞ্ছিত করে থাকে, মারপিট করে থাকে। এখন কি আপনাকে কি চাকরি থেকে বের করে দিচ্ছে? আমাকে যখন এসআই এসে আসামির পক্ষে সবগুলা কথা বলে গেছে তখন হচ্ছে আমাকে তারপরে হচ্ছে আমাকে আর পুনরায় ঢুকতে দেয়নি। গতকালকের ঘটনা, গতকাল অর্থাৎ হচ্ছে 28 তারিখের ঘটনা। 28 তারিখে যখন এসআই দুপুরের পরে আসলো, আসার পরে আর আমাকে
ফ্লোরে ঢুকতে দেয়নি, ফ্লোরে না ঢুকতে দিয়ে হচ্ছে আমাকে বাহিরে 5 ঘন্টা যাবত ওই সিকিউরিটি রুমে বসায় রাখা হয়। বসায় রাখা হওয়ার পর হচ্ছে আমি রাতের 11টা বাজে ওখান থেকে বের হওয়ার পরে সকালবেলা আমি যখন অফিসে ঢুকি আমাকে সিকিউরিটি রুম থেকে আর ফ্লোরে যাইতে দেয় না। তখন আমি বললাম ঠিক আছে, আমাকে যখন ডিউটি দেবেন আমাকে একটা গেট পাস দেন। উনি আমাকে গেট পাসও দেয় না, পরে হচ্ছে ছুটির ফর্ম সিগনেচার করায় আমাকে তাদের নিজের ইচ্ছায় আমাকে ছুটি দিয়ে দিছে 3 দিন। কিন্তু আমি যে আমার যে ছুটিটা দিয়ে দিছে এটার এভিডেন্স আমি নিয়ে আসতে চাইছিলাম, আমাকে আনতে দেওয়া হয়নি। আমি একটা কপি নিয়ে আসতে চাইছিলাম, আমাকে দেয়নি। ওনারা বলেছে যে না, কোনো এভিডেন্স দেওয়া যাবে না। হয়তো এটারে এই ছুটির ইস্যুরে কেন্দ্র করে আপনাকে অ্যাবসেন্ট দেখায় হয়তো বাদ দিতে পারে, এরকম কৌশল হতে পারে, তাই না? বাদ তো আমাকে দিয়েই দিছে, বাদ দিয়ে দিছে, আমাকে ডিউটি দিচ্ছে না। ওইখানে থাকাটা আসলে আমার গেট পাস চাওয়ার কারণটা ছিল হচ্ছে মানে ওইখানে থাকাটা আমার জন্য রিস্ক হয়ে যাচ্ছিল। ওনারা যখন সিকিউরিটি রুমে আমাকে রাখছে সেই সময় গেটের সিকিউরিটি রুমের সমস্ত ক্যামেরাগুলো অফ করে দিয়েছিল, এবং আমার যার সঙ্গে ঝামেলা চলতেছিল উনি আজকে ফ্যাক্টরিতে ওই সময় পর্যন্ত আসে নাই। ওইটা এর জন্য আমি গেট পাস চাইছি, কিন্তু আমাকে গেট পাস দেওয়া হয়নি। পরে হচ্ছে মানে আমাকে ডিউটি দেয় না, আমাকে তো সর্বোপরি কথা হচ্ছে আমাদের যে এইচআর ম্যানেজার ছিলেন ওনার কথা মতো, ওনার সাধ্য মতো যদি কোনো কর্মী কাজ করতে পারে তাহলে হচ্ছে উনি সেখানে মানে সেই কর্মী সেখানে টিকতে পারবে, আর না হলে সেই কর্মীকে বিভিন্ন ধরনের অজুহাত দেখায়া, নোটিশ দেখায়া বাদ দিয়ে দিবে। আর এর আগে পরে উনি অনেক কর্মচারী শ্রমিক বিন্দুকেও এভাবে বের করে দিচ্ছে। সেই মানুষ নিজের মেধা এবং নিজের পরিশ্রম দিয়ে যারা সঠিক এবং হালাল পথে উপার্জন করতে যায় তাদের উপরে এই অবিচার যারা করে সেটি অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এবং গার্মেন্টসের যে কর্তৃপক্ষ এবং তাদের অ্যাসোসিয়েশন রয়েছে অবশ্যই সেই ব্যবস্থা তারা নেবে। আমরা সেই বোনটির প্রতিবাদের মধ্য দিয়ে অপরাধ প্রকার চ্যানেলে আমরা দেখাতে চাই যে গার্মেন্টসের কোনো একটি ভাই এবং বোনের উপর যাতে নির্যাতন এবং অন্যায়ভাবে চাকরি থেকে সাসপেন্ড করা এটি যেন কোনো গার্মেন্টস কর্তৃপক্ষ না করতে পারে। অন্যদিকে সেই গার্মেন্টস কর্তৃপক্ষ এবং যারা মালিক রয়েছেন তারাও সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের স্বভাব চরিত্র এবং তাদের সুবিধা অসুবিধাগুলো যাতে নজর রাখার মতো একটি লোক রাখে, যে সেই যারা সরাসরি কাজ করে তাদের উপরে যাতে জোর জুলুম না করতে পারে, সেই তথ্যটি যাতে সেই মালিক কর্তৃপক্ষ সহজে পেয়ে যায়। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউব অপরাধ প্রকাশ।